ওরা অনেক টাকার বস্তা নিয়ে নেমেছিল ভোট কিনতে। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা চটি চাঁটা ভাইপো আছে। ভাইপো কি কে সেটা পশ্চিমবঙ্গের মানুষের বুঝতে আর বাকি নেই। তিনি অভিযোগ করছেন যে বিজেপি নাকি টাকার বস্তা নিয়ে মাঠে নেমেছিল। পশ্চিমবঙ্গে ইলেকশন কমিশনকে যেভাবে এনারা আক্রমণ করে থাকেন, সেখানটায় বোঝা যায় যে ইলেকশনের কোনো গুরুত্বই নেই। অথচ সেই পশ্চিমবঙ্গে অভিষেক ব্যানার্জির মতো একটা মানুষ, যিনি এখনও লজ্জা ছাড়া এবং তার শরীরে এতটুকু যদি মানুষের রক্ত বইতো, তিনি রাজনীতি ছেড়ে দিতেন। ইনারা মানুষের সেবা করার জন্য এতটা পরিমাণে আগ্রহী যে ইনাদের পকেট ভরতেই ব্যস্ত। এনারা পশ্চিমবঙ্গের মানুষের সাথে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে ভাবেন না। তো আজকে আমরা এনাকে নিয়েই কথা বলবো। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরে হ্যাঁ ভাই হ্যাঁ, ওরা অনেক টাকার বস্তা নিয়ে নেমেছিল ভোট কিনতে। পশ্চিমবঙ্গের ভাইপো এবং পুরো ভারতবর্ষের ছোট পাপ্পু নামে পরিচিত আমাদের অভিষেক ব্যানার্জি, তিনি অভিযোগ করছেন যে ভোট নাকি চুরি হয়েছে এবং বিজেপি নাকি টাকার বস্তা নিয়ে নেমেছিল মাঠে। তো পশ্চিমবঙ্গের মানুষ অভিষেক ব্যানার্জিকে একটু প্রশ্ন করুন তো, যে ডায়মন্ড হারবারে যে 7 লক্ষ ভোটের জেতার ইতিহাসটা কি? পশ্চিমবঙ্গের ইতিহাসে আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী বা কোনো প্রধানমন্ত্রীও এত ভোটে কেউ জিততে পেরেছেন বলে আমরা অন্তত জানি না। এই পশ্চিমবঙ্গে প্রথমবার ডায়মন্ড হারবারে, সেটা নিয়ে আবার কেসও চলছে। পশ্চিমবঙ্গে আমাদের অভিষেক ব্যানার্জি তিনি এত পরিমাণ ভোট পেয়েছেন, তখন সেটাতে কোনো প্রবলেম নেই। আজকে বিজেপি জিতে গেছে উপরাষ্ট্রপতি নির্বাচনে, তাই ইনাদের এতটা ফাটছে। তো ইনাদের এই ফাটা ঘায়ে আর একটু করে নুনের ছেটে দিতে হবে। এক একজনের ভোট কিনতে প্রায় 15-20 কোটি টাকা খরচা করেছে। আচ্ছা, এক একজনের ভোট কিনতে 15 থেকে 20 কোটি টাকা খরচা করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে একটা প্রশ্ন করতে চাই, যে আপনি যে আপনার ভাইপোকে ডায়মন্ড হারবারে দাঁড় করিয়েছিলেন সেই ভোটগুলো কিনতে, যে 7 লক্ষ ভোট কিনতে, তাহলে আপনারা কত টাকা খরচা করেছেন? কারণ পশ্চিমবঙ্গে এই প্রথম কোনো লোকসভা কেন্দ্রে 50% বেশি ভোট পেয়েছে অভিষেক ব্যানার্জি। এগুলো হচ্ছে ঢপবাজি, চিটিংবাজি আর হারামিগিরি। এগুলো এনাদের রক্তে মিশে আছে। রক্তের দোষ থাকলে আর কি করা যাবে? পিসি ভাইপো মিলে পশ্চিমবঙ্গটার পুরো পেছন মেরে রেখে দিচ্ছে। মাদারের বাচ্চা। বিজেপি চেষ্টা করেছে নিজের মতো কেনা বেচা করা, কিন্তু কটা ক্রস ভোটিং হয়েছে আর কটা ভোট বাতিল হয়েছে। কিন্তু যেহেতু সিক্রেট ব্যালটে ভোট, যে যার নিজের মতো করে স্পেকুলেট করছে। হ্যাঁ, সিক্রেট ব্যালটে ভোট, কিন্তু আমার এখানটা একটাই প্রশ্ন, পশ্চিমবঙ্গে আমাদের যে ইলেকশন কমিশনের অফিস আছে এবং পুরো ভারতবর্ষের যে ইলেকশন কমিশন আছে, সেগুলোর উপরে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তার ভাইপো তথা তোলামূলের মালিক অভিষেক ব্যানার্জির এনাদের প্রচুর ক্ষোভ। তারা নাকি বিজেপির কথায় ওঠে বসে, ওই যে ইলেকশন কমিশনারকে নাকি বিজেপি পরিচালনা করে। সব কিছুই যখন বুঝলাম, তাহলে তোমাদের দলটা কি করে ক্ষমতায় আসছে? যখন কোনো রাজ্যে বা কোনো জায়গায় বা কোনো একটা উপরাষ্ট্রপতি নির্বাচন হোক কি রাষ্ট্রপতি নির্বাচন হোক, যা কিছুতেই বিরোধীরা হারবে, এনারা দোষ দেবে বিজেপির। বিজেপি নাকি টাকা দিয়ে কিনেছে, নয় ভোট চুরি করেছে, নয় যা হোক কিছু করেছে। এনারা একমাত্র সতীর ছেলে, এনাদের গায়ে একমাত্র সৎ রক্ত বইছে, আর সব হাড়বজ্জাত। এত সতীর ছেলে এনারা যে পশ্চিমবঙ্গের মানুষের টাকা চুরি করে খাচ্ছে, তখন কোনো কিছু যায় আসছে না। সেটা দেখে যদি মানুষ অন্য কাউকে ভোট দেয়, তখন তাদের জ্বালা ধরে যায়, বলে টাকা দিয়ে কিনে নিয়েছে। বলি, সব থেকে বেশি টাকা তো তোমাদের কাছে আছে, কারণ পশ্চিমবঙ্গে আর যত রাজনৈতিক নেতা মন্ত্রীরা আছে, তারা এত কম সময়ে এত অভ্যুত্থান তাদের ঘটেনি। তাদের 4 তলা বাড়িও হয়নি, বাড়ির ভেতরে এসকেলেটারও লাগানো হয়নি। আর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বই লিখে অনেক কিছু করেছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো লেখকরা তারা এত ধনী হতে পারেননি যে হাতে আইফোন আইওয়াচ নিয়ে ঘুরবেন। তোমরা সব সতীর ছেলে, আমরা জানি। তোমাদের দলটা সৎদের দল। পশ্চিমবঙ্গে তৃণমূলেরও ঘর ভেঙেছে, আমি নিশ্চিত। আমি এক্ষুনি বলবো না, আমি এর আগে বলেছিলাম দ্রৌপদী মুর্মুর যে ভোট হয়েছিল কলকাতা বিধানসভায়, এমপিরা ভোট দিয়েছিল, তাতে 2 এমপির ভোট বাতিল হয়েছিল, একজন কংগ্রেসের একজন টিএমসি, আর 2 ভোট আমরা পেয়েছিলাম। তাদের মধ্যে একজন আমাদের কাছে ফিরেও এসেছেন, অর্জুন সিং। আরেকটা নাম বলছি না, বিপদে পড়বে। তা এবারেও তৃণমূল কংগ্রেসের অন্তত 3টি ভোট আমরা পেয়েছি। বিরোধী দল নেতা সবসময় বলছেন যে তৃণমূলের ঘর ভেঙেছে, কিন্তু না, তৃণমূলের নেতাদের টাকা দিয়ে কেনা যায় না, তারা কিন্তু খুব সৎ। তৃণমূলের যে নেতারা আছে, ওনারা সব সতীর ছেলে। তাদের মা তো মমতা, সেই মমতার মহিয়সী মমতার তার মায়ায় সবাইকে জড়িয়ে রেখেছে। এখানে টাকার কোনো খেলা হয় না। এই যে উত্তরবঙ্গ, জন বাল্লা নামক যে গাধা পাঁঠাটাকে যে নিয়েছে তৃণমূল সরকার, সেই জন বাল্লা বাংলা ভাগের পক্ষে ছিল, বাংলা ভাগ হওয়াটাতে সে সাহায্য করছিল। সেই জন বাল্লা আজকে তৃণমূলে এসে মুখ্যমন্ত্রীর নয়নের মণি হয়ে গেছে। তো এনাদের দলে যত চোর চিটিংবাজ, তাদেরই তো আড্ডাখানা। তো এখানে ভোট ভাগ হলে ক্ষতি কি? যদি তোমাদের দলের কোনো একটা সাংসদ অন্য দলে চলে যায়, তখন তোমরা বলবে যে এটা বিজেপির চক্রান্ত, বিজেপি টাকা দিয়ে নিয়ে গেছে, তার পেট ভরে গেছে, বনিবনা হচ্ছিল না।
সব কিছু এনাদের টাকা নিয়ে প্রবলেম। যে একটু ভালো কাজ করতে গিয়ে অন্য দলে যাবে সে হচ্ছে চোর, আর এনাদের দলে যতগুলো থাকবে সব তো সতী। এই সতীগুলো তো আধা দিন জেলে থাকছে, এগুলোর দেখে লজ্জাও হয় না, জলে ডুবে মরেও যায় না এরা কেউ। টুইটার, ইউটিউব সব দেখবেন, ফেসবুক, কিন্তু মনে রাখবেন সবটা কিন্তু ঠিক নয়। অনেক ফেক নিউজ ছোটদের মাথাটা ঘুরিয়ে দেয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে সব কিছুই কিন্তু ফেক নিউজ আছে, অনেকটা মানে কি, যেটা ভালো নিউজ তার থেকে বেশি হচ্ছে ফেক নিউজ। তাহলে পশ্চিমবঙ্গে ফ্যামের কি হবে? দেবাংশুর ঘর তো চলবে না, কুণাল ঘোষ তো না খেতে পেয়ে মরবে। আমি সবসময় একটা কথা ভাবি যে পশ্চিমবঙ্গের দেবাংশু, কুণাল ঘোষ ইনারা তো কোনো সরকারি চাকরি করেন না, তো ইনাদের সংসার চলে কি করে? ইনারা যে প্রতিদিন গাড়ি করে ঘুরে বেড়াচ্ছেন, গাড়ি করে যাচ্ছেন এদিক ওদিক সভা করতে, এবং ইনাদের সত্যি কথা বলতে মোবাইলের খরচটা আসে কি করে? ইনাদের যে এত পরিমাণ টাকা, এই টাকার উৎস কি? তৃণমূল সরকার তো সৎ লোকেদের সরকার, আমরা ফেসবুক ইউটিউব দেখবো না সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলতে চাইছেন, কারণ ওখানটায় নাকি ফেক নিউজ আছে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমি আরেকটা জিনিস জানতে চাইছি যে আপনি তো সবসময় সব সঠিক নিউজ দেন, তো আপনার কথা শুনেই তো আমরা চলি, তো আমরা কেন দেখবো না? তাহলে তো আমরা আপনাকেও দেখতে পাবো না। আপনিও তাহলে কি ফেক নিউজ ছড়াচ্ছেন? আপনারও তো ফেসবুকে 5.5 মিলিয়নের কাছাকাছি ফলোয়ার আছে, তাহলে আপনিও ফেক, পুরোটাই ফেকু আপনি, সেটা আমরা ভালো করেই জানি। দেখো, কিন্তু সবটা গ্রহণ করবে না। মনে রাখবে কোনটা গ্রহণ করবে আর কোনটা বর্জন করবে, এটা তোমাদের জানতে হবে। এনার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে ইনি শুধুমাত্র তৃণমূলের লোকেরা যে কথাগুলো বলবে সেগুলোই শুনতে বলছেন, বা তৃণমূলের লোকেরা যেই কাজগুলো করবে সেগুলোই দেখতে বলছেন। বিরোধীরা কি চাইছে বা বিরোধীরা কোনটা ভালো কিছু বলছে সেটা শুনতে তিনি মানা করছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কি ভাবছেন? তিনি নেপালের সরকারের মতো তিনি ভাবছেন যে পশ্চিমবঙ্গেও এইরকম করে সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো আছে যেগুলো সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে সেগুলো বন্ধ করে দেবেন? তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একটা কথা বলতে চাই, নেপালের অলির পুলি মেরে ছেড়ে দিয়েছে নেপালের জনগণ, তাদের যে অর্থমন্ত্রী তাকে কিভাবে কি করেছে তুমি তো ভালো করেই জানো। তো তুমি যদি তোমার সরকারের সাথে এরকম কোনো কিছু না হয় সেটা তুমি একটু ভেবে দেখো, অলির পুলি মারা দেখে তোমার আবার ভয় যেন না ঢুকে যায়। কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে? কিসের জন্য? ঘরে যে একটা ভাইপো পুষে রেখেছো, ঘরে যে সেই ভাইপোর জন্য এত লড়ছো, সেই ভাইপোর জন্য এত কিছু করছো, তার জন্য তো তোমায় শুনতে হবে। তোমার ভাইপো লিপস অ্যান্ড বাউন্স খুলে তারতে সুজয় কৃষ্ণ ভদ্রকে অ্যাপয়েন্ট করে তার মাধ্যমে সে টাকা তুলতো, তো সেখানে তো তোমাকে শুনতে হবে। তুমি যখন কেন্দ্রে কেন্দ্রে প্রচারে যাও তখন বলো সব কেন্দ্রের প্রার্থী আমি একা, আর দুর্নীতি হলে বলবে যে কিসের জন্য আমাকে শুনতে হবে। এটা কি মগের মুলুক নাকি যে তুমি আসবে ভোট নিয়ে চেয়ারে বসে তোমার মনমুখী যা হবে তাই করতে থাকবে? তুমি যে 100 দিনের কাজের টাকায় চুরি করেছো, তুমি বাচ্চাদের মিড ডে মিল চুরি করেছো, লকডাউনে রেশনের চাল চুরি করেছো, চাকরি চুরি করেছো, এরকম করে প্রতিটা ক্ষেত্রে চুরি করেছো যতদিন থেকে এসছো। সারদা থেকে শুরু করে নারদা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে তোমাদের নাম জড়িয়েছে। পশ্চিমবঙ্গের মানুষের থেকে আর কত টাকা ঝাড়লে তোমাদের শান্তি হবে? তুমি শুনবে না তো কে শুনবে? পাড়ার কাকিমারা শুনবে? তোমার মতো এত হাড়বজ্জাতি জাতি কথাবার্তা এটা পশ্চিমবঙ্গবাসী দেখে দেখে পুরো তাদের মাথা পেকে গেছে। যেরকম সিপিএম সরকার একদিন শূন্য হয়েছে তুমি মাইনাসে চলে যাবে। আমি সরকার থেকে 1 পয়সা মাইনেও নিই না, আমি তো বই লিখি। আমার 140টার বেশি বই পাবলিশ হয়েছে। হ্যাঁ, বই লেখা ছবি আঁকা থেকে সেটা আমরা ভালো করেই জানি। বইগুলো যে পাবলিশার্সরা কিনেছিল সেই পাবলিশার্সের তাদের বইগুলো বিক্রি হচ্ছিল না বলে সে বইগুলোকে স্কুলে পাঠানো হচ্ছে। এবং আজকে যে সুদীপ্ত সেন এবং গৌতম কুণ্ডু এনারা যে জেলে ছিলেন কতদিন ধরে, মাঝখানে ছাড়া পেয়েছেন, সে তারপর থেকে তারা জেলে যাওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী আর ছবি আঁকেন না, তার ছবি আর বিক্রি হয় না। এই গৌতম কুণ্ডু আর যে সুদীপ্ত সেন, দেবযানী এরা মিলে সব ছবিগুলো কিনতো মুখ্যমন্ত্রীর। তো ইনি কোন ধরনের অভিনেতা বা আর্টিস্ট সেটা পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে, যে তিনি আগে ছবি আঁকতেন, বর্তমান কেন ছবি আঁকেন না। তিনি তার কবিতার বইগুলো বেরোচ্ছিল আগে, এখন কবিতা লেখা বন্ধ হয়ে গেল। এই 140টা বই লিখে পশ্চিমবঙ্গে তিনি উদ্ধার করে দিয়েছেন। আর পশ্চিমবঙ্গের মানুষকে তিনি কতটা পরিমাণে বোকা বানাচ্ছেন প্রতিনিয়ত সেটা মানুষ বুঝতে পারছে, যে আপনি টাকা নেন না কিন্তু উল্টো দিক দিয়ে সরকারের পেছন মেরে পুরো লাল করে দেন। সামনে আমি সীতা, পেছনে কিন্তু আমি পুরো শূর্পণখা। কি অসুবিধা আছে? কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে? তোমাকে বদনাম নিতেই হবে। তুমি যদি বদনাম না নাও, বদনামটা কে নেবে? পার্থ করলো চাকরি চুরি, সেটা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু একটা বান্ধবী রাখলো, সেই বান্ধবীর জন্য আবার বিদেশ থেকে পুতুল আনালো, সে বান্ধবীর জন্য আবার সোনা কিনলো, বালুর আসন চুরি করলো, ভাইপো কোম্পানি খুলে সেখানে সাদা টাকাকে কালো করলো, তাও তুমি শুনবে না। আর তুমি একজন মুখ্যমন্ত্রী যিনি আজকে যারা অযোগ্য, যারা চুরি করে চাকরি পেয়েছে, যাদের প্রমাণিত, যাদেরকে এসএসসি লিস্ট বার করেছে চুরি করে চাকরি পাওয়ার, তাদেরকে তুমি বলছো তোমাদের পাশে আমরা আইনতভাবে আছি। কিসের আইন? আজকে চুরি করে যারা চাকরি পেয়েছে তাদের জন্য আইন, যারা তাদের নিজেদের দমে নিজেদের শিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি পেয়েছে তাদের জন্য আজকে কোনো কিছু নেই।
আজকে তোমাকে শুনতে হবে নাকি কাকে শুনতে হবে? তুমি যদি না শোনো তাহলে তোমার পাপগুলো যাবে কোথায়? এই জন্মে কিছু শুনে পাপগুলো ক্ষয় করে যাও, পরজন্মে গেলে না হয় কংসের ঘরে জন্ম নিও। আমার জায়গায় অন্য কেউ হলে লজ্জায় মাথা মতো করে পালিয়ে যেতেন। সত্যি কিন্তু লজ্জায় মাথা নত করেই যেতে হতো, কারণ তুমি হচ্ছ অলির পুলি মারা দেখে নিয়েছো, তাই তুমি একটুখানি নর্মাল হয়ে গেছো। লজ্জা তোমার হয় না। তোমার যদি লজ্জা হতো তাহলে কিন্তু তুমি নেতাজি ইন্ডোরে কোনো রকমভাবে যারা চাকরিহারা শিক্ষকরা তাদেরকে ডেকে নিয়ে গিয়ে তুমি অন্তত মিটিং করে বলতে না যে সরকার তোমাদের পাশেই আছে, তোমাদের কোনো পরীক্ষা দিতে হবে না, তোমাদের চাকরি যাবে না, তোমরা স্কুলে যাও, আমরা আছি পাশে। কিন্তু আজ পর্যন্ত আমরা দেখলাম যে সরকার অযোগ্যদের পাশেই ছিল এবং যোগ্যদেরকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিচ্ছিল। যেই শিক্ষকের আন্দোলন করে নবান্ন অভিযান করছিলেন তাদের বুকে পেটে লাথি মেরেছো। তোমার লজ্জা করে না? সত্যি তুমি এখান থেকে পালিয়ে গিয়ে বাঁচবে, তুমি বেঁচে যাবে, চলে যাও, এখনো সময় আছে, সব কিছু ছেড়ে চলে যাও। চেয়ারের লোভ ভালো নয়। बात तो सही है दौड़ना तो पड़ता है। কিন্তু আমি এখনো সহ্য করি কেন জানেন? আমি জানি আমি যদি না থাকি তাহলে মনে রাখবেন যে জিনিসগুলো করছি বা করে যাচ্ছি বা আগামী দিনে করবো, এগুলো সব লুঠেরা লুঠে নেবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বলতে চাইছেন যে তিনি একা সতী, তিনি যা করছেন অনেক ভালো কিছু করছেন। সত্যি কথা বলতে কি, বাইরে 25,000 টাকার কাজ করা লোককে পশ্চিমবঙ্গে এনে 5,000 টাকা ভাতা দিচ্ছেন। পশ্চিমবঙ্গে শিক্ষিত যুবকরা যারা বিএড পর্যন্ত যাচ্ছে, যারা পড়াশোনা করছে, মাস্টার ডিগ্রি করছে, পিএইচডি করছে, তাদেরকে তিনি ক্লার্কের চাকরি দিচ্ছেন এবং তিনি তাদের 1,500 টাকা এবং 2,000 টাকা মাইনে দিয়ে স্কুলে শিক্ষকতা করার জন্য সিভিক টিচার নিয়োগ করছেন। পশ্চিমবঙ্গে পুলিশের বদলে সিভিক পুলিশ হচ্ছে আমাদের আইন ব্যবস্থা চালাচ্ছে। এবং পশ্চিমবঙ্গে তুমি কোনো কিছু একটা কিনতে যাবে, সেখানটায় মুখ্যমন্ত্রীর আলাদা মাপের একটা কালোবাজারি সৃষ্টি করেছে। প্রতিটা ক্ষেত্রে আমাদের রাজ্যে কালোবাজারি ভর্তি। পশ্চিমবঙ্গে নেতাদের দাদাগিরি, তার জন্য বেশিরভাগ ব্যবসাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। এই মুখ্যমন্ত্রী যা যা করছেন সত্যি কথা বলতে কেউ আর করবে না। চাষিদের জন্য ভাবছেন, ছাত্রদের জন্য ভেবেছিলেন বলেই না এই নিয়োগে এত বড় দুর্নীতি করেছেন। তিনি যদি না ভাবতেন তাহলে কে দুর্নীতি করতো? এই মুখ্যমন্ত্রী আমাদের জন্য যা করেছে আর কেউ করতো না, আর সবাই লুটে পুটে খাচ্ছে। এ নিয়ে একমাত্র বিলিয়ে বেড়াচ্ছেন। 500, 1000, 1,500 ভাতা দিয়ে তিনি ভাবছেন যে পশ্চিমবঙ্গের পুরো সব মানুষের তিনি মাথা কিনে নিয়েছেন। এনার যে মানসিকতা সেটা হচ্ছে সবথেকে নিম্নমানের। কারণ 1000 টাকায় কারোর সংসার চলে না, বা 25,000 টাকা দিলে কারোর সংসার চলে না, বা তার বিয়েও হয় না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি তো নিজে ভিখারির অভিনয় করেন কিন্তু নিজে কোটিপতি, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে ভিখারি বানিয়ে রাখতে চাইছেন। এটাই হচ্ছে তার উদ্দেশ্য। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে তিনি অশিক্ষিত, অজ্ঞ, মূর্খ বানিয়ে রাখতে চাইছেন। দিলে তার যত ভাইপোরা আছে বা তার ভাইরা আছে সবাই কিন্তু উপরের দিকে উঠতে পারবে। কারণ মানুষ যদি একবার শিক্ষিত হয়ে যায় তাহলে অলির যেমন পুলি মেরেছে সেরকম অবস্থা এনারও হবে। বাংলাকে ওই গুজরাটে পরিণত করবে। বাংলা যদি গুজরাট হয় তাহলে কিন্তু ভালোই হয়, কারণ পশ্চিমবঙ্গের 70% পরিযায়ী শ্রমিক থাকে গুজরাটে, সেখানটায় কাজ করে। গুজরাট, সুরাট এরকম বহু জায়গায় কাজ করে। বাংলাকে যদি গুজরাট বানানো হয় না তাহলে ভালো হয়। কিন্তু তোমার এই যে শাসনকালে বাংলাকে গুজরাট হতে আরও 200 বছর সময় লাগবে। কারণ তোমার অকাতের বাইরে, যখন সিপিএম সরকার পায়ে ধরে একটা এনেছিল আমাদের রাজ্যে শিল্প নন্দীগ্রামের সিঙ্গুরে, তখন তোমার হেভি ভাট ছিল। এখন তুমি বলছো যে সেখানে জমি আছে, এখানে জমি আছে, ওখানে জমি আছে, টাটাদের গিয়ে গিয়ে পা ধরছ। যখন মানুষ তোমায় খেতে দিচ্ছিল তখন তুমি খাওনি, এখন মানুষের কাছে ভিক্ষা চাইতে গেছো খাওয়ার জন্য। সে মানুষ তো তোমায় লাথি মেরে তাড়িয়ে দেবে। টাটারা তোমায় লাথি মেরে বার করে দেয়নি, সেটা তোমার বাপ দাদা 14 পুরুষের ভাগ্য ভালো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা আমায় কমেন্টে জানাও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।